পল্লবী নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি পৌলমী রয়েছি আপনাদের সাথে। বিস্তারিততে যাওয়ার আগে আজকের হেডলাইন্স এক নজরে। হেডলাইন স্পন্সর্ড বাই লিটল লরিয়েল প্রি স্কুল হাবড়া। ফোন 9903863112। শহর হাবড়াকে স্মার্ট সিটির প্রকল্পে অন্তর্ভুক্ত করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মধ্যমগ্রামের এক দোকান থেকে চুরি যাওয়ার স্বর্ণালঙ্কার সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে ধৃত 42 জন বাংলাদেশি। নিরাপদে বাড়ি ফিরলেও নেপালের আতঙ্ক পিছু ছাড়ছে না গাইঘাটার আনন্দ চক্রবর্তী। এবারে আসছি বিস্তারিত খবরে। হাবড়াবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে এবার। আপনার শহর হাবড়া হতে চলেছে স্মার্ট সিটি। রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি ব্যবস্থার পরিকাঠামোর আধুনিকীকরণের পাশাপাশি ফ্রি ওয়াইফাই জোনও হতে চলেছে আপনার শহর হাবড়ায়। 2014 সালের জুলাই মাসের বাজেট কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রতিশ্রুতি দিয়েছিল দেশে 100টি স্মার্ট সিটি তৈরি করা হবে, আর সেই মতোই 100টি স্মার্ট সিটি প্রকল্পের তালিকা ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রিসভা, ঘোষণা করল কেন্দ্র সরকার। আর সেই তালিকায় বাংলা থেকে বরাদ্দ হলো 5টি শহর, যার মধ্যে একটি শহর আমাদের হাবড়া। এখন জানা দরকার স্মার্ট সিটি কি, যার সামগ্রিক পরিকাঠামোই হবে অত্যাধুনিক। শুধু তাই নয়, অত্যাধুনিক হবে জনজীবনও, আর তার সাথে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও নিরাপত্তা সর্বেতেই থাকবে আধুনিকরণের ছোঁয়া। আর সেই সাথে হবে ডিজিটাল শহর, যেই শহরকে একেবারেই মুড়ে ফেলা হবে ফ্রি ওয়াইফাই জোনের আওতায়। আর সেই সাথে অবশ্যই থাকছে ই গভর্নেন্স। আর তাই দিয়েই গড়ে উঠবে দেশের প্রথম 100টি স্মার্ট সিটি। আর এই স্মার্ট সিটির জন্য এনডিএ সরকার প্রতিটি রাজ্যের কাছেই প্রস্তাব চেয়ে পাঠিয়েছিল। আর সেই মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী পশ্চিমবঙ্গের জন্য 5টি স্মার্ট সিটি প্রকল্পের জন্য বরাদ্দ শহর কলকাতা, হলদিয়া, দুর্গাপুর, হাবড়া ও জঙ্গিপুর। চীনের সাংহাই শহরকে মডেল হিসাবে ব্যবহার করছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর সেই মতোই প্রাথমিক ক্ষেত্রে প্রায় 7,000 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, টার্গেট 2022। তাই এবার শুধু দিন গোনার অপেক্ষা। শহর হাবড়া হতে চলেছে স্মার্ট সিটি হাবড়া, যার অন্যতম নিদর্শন অত্যাধুনিক জনজীবন, অত্যাধুনিক শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ও নিরাপত্তা সহ সামগ্রিক পরিকাঠামো, আর সেই সঙ্গে অবশ্যই ফ্রি ওয়াইফাই। পূরবী বাংলা। গত 24শে ফেব্রুয়ারি রাতে মধ্যমগ্রামের একটি দোকান থেকে চুরি যাওয়া প্রায় 14 লক্ষ টাকা স্বর্ণালঙ্কা সহ দুজনকে গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার একটি বিশেষ দল। সাংবাদিক সম্মেলনে জানালেন এএসপি ভাস্কর মুখার্জি। 2015 24শে ফেব্রুয়ারি এদিন গভীর রাতে মধ্যমগ্রামের দিগবেরিয়ার একটি অলংকারের দোকান থেকে প্রায় 400 গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে মধ্যমগ্রাম থানার পুলিশ। এই চুরির ঘটনায় জড়িত সন্দেহে নদিয়ার ধুবুলিয়া থেকে শেখ ছাত্তার নামে এক দুষ্কৃতীকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে মালদার কালিয়াচক থেকে ওই 400 গ্রাম সোনার গয়না সহ অনির্বাণ মিশ্র নামে আরও একজনকে আটক করেছে মধ্যমগ্রাম থানার একটি বিশেষ তদন্তকারী দল। বুধবার বারাসাতের এসপি অফিসে সাংবাদিক সম্মেলনে জানালেন এএসপি ভাস্কর মুখার্জি। রাত্রিরে 23-24-2-2015 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 23-24 রাত্রিরে মধ্যমগ্রাম থানার আন্ডারে ধর জুয়েলার্স দিগবেরিয়া ধর জুয়েলার্সের দোকানে একটি চুরি হয়। দোকানের পেছনের দিকের অংশ ভেঙে গোল্ড অর্নামেন্ট চুরি হয়। এই চুরির ভিত্তিতে পুলিশ একটা কেস স্টার্ট করে এবং এই কেসের তদন্ত আমরা শুরু করি। আমরা গত কয়েকদিন আগে সাত্তার শেখ নামে একজন অ্যাকিউজড, একজন আসামি নদিয়ার ধুবুলিয়ার একটি কেসে ধরা পড়ে কয়েকদিন আগে। এই সাত্তার শেখকে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সাত্তার এই ঘটনার সাথে যুক্ত ছিল। তার কয়েকজন সঙ্গী ছিল, আর আরও 2-1জন সঙ্গী তার সঙ্গে ছিল। অরিজিনালি এই সাত্তার ঝাড়খণ্ডের বাসিন্দা। সে তার ওই কয়েকজন সঙ্গী নিয়ে এই ক্রাইমটা করেছে।
ইতিমধ্যে ধৃত ওই দুজনকে বারাসাত আদালতে তোলা হলে তাদের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় জড়িত সন্দেহে আরো দুষ্কৃতীদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। পূর্বী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, বারাসাত। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দ টাকা যথাযথ না দেওয়ার অভিযোগে বনগাঁ ব্লকের কৃষি দপ্তরে বিক্ষোভ দেখালো শতাধিক চাষিরা। বনগাঁ ছয়ঘরিয়া পঞ্চায়েতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিঘা প্রতি 1800 টাকা করে বরাদ্দ করেছিল পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর। কিন্তু বিঘা প্রতি 1800 টাকার বদলে জমির পরিমাণ বেশি থাকার সত্ত্বেও 1000 টাকা করে মিলেছে বলে অভিযোগ জানান কৃষকরা। আমাদের হলো ঝড়ে শিলাবৃষ্টিতে হলো কলা বাগান, তিল, ঠিক আছে, ধান, এগুলো পেঁপে বাগান, এগুলো সব, কিন্তু এমনি টাকা দিচ্ছে, প্রত্যেকে টাকা নির্ধারিত করে দিয়েছে, 1000 টাকা করে দিচ্ছে। কেউ কারো 5 বিঘে জমি, 7 বিঘে জমি, কারো আবার 3 বিঘে জমি আছে, 1 বিঘে জমি, ঠিক আছে, সব 1000 টাকা করে। কিন্তু পাশে আর একটা অঞ্চল আছে কালপুর অঞ্চল, সেখানে আপনার হলো কারো 6 বিঘে 6000, 7000, 8000 এরকম করে টাকা দিচ্ছে, ঠিক আছে। তার জন্য আমরা এখন মানে বন্ধ করে দিয়েছি। আমরা বললাম আমরা চেক নেবো না, ঠিক আছে। 1000 টাকা করে কী হবে আমাদের? আমার ক্ষতি 2 বিঘে তিল গেছে, ধান 2 বিঘে গেছে, 10 কাঠা পটল গেছে, পেঁপে বাগান গেছে 10 কাঠা, 5.5 বিঘে সম্পত্তি দিয়ে আমার, ওর থেকে বাদ তো গেছে, বাদ আমার 1 বিঘে। আমার 1800 টাকা বিঘে বই পাবে ক্ষতিপূরণ, কিন্তু আমার মাত্র 1000 টাকা দিয়ে পেয়েছেন। 1000। আর ওই বোর্ডে কি আছে? বসে আছে 1800 টাকা বিঘা প্রতি। দেখুন বিঘা প্রতি 1800 বিঘা প্রতি। এই অভিযোগে বুধবার বনগাঁয় কৃষি দপ্তরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান চাষিরা। এই বিষয়ে বনগাঁ ব্লক কৃষি আধিকারিক জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যেসব কৃষকেরা কম পরিমাণে টাকা পেয়েছেন তাদেরকে পুনরায় টাকা দেওয়া হবে। সরকারি যে সহায়তা ঘোষণা হয়েছে তাই সেই অনুযায়ী আমরা বিতরণ করছি। সেই বিতরণের ক্ষেত্রে কিছু কৃষক একটু আমাদের কাছে জানিয়েছেন যে তাদের জমি বেশি, অথচ তারা একটু কম কম্পেনসেশন পেয়েছে। তো আমরা এই বিষয়গুলো যেহেতু আমাদের জেলা থেকে এই কম্পেনসেশনটা ধার্য করে দেয়, আমরা জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। ওনারা আমাদের কাছে যদি বলে দেন যে আমাদের এগুলো যদি কোনো পরিবর্তন হয়, তাহলে আমরা ওই যে কৃষকরা আছেন ওই কৃষকদের আমরা ওদের টেলিফোন নাম্বার আছে, আমরা ডেকে ওদেরকে আবার জানিয়ে দেব, বা অন্যান্যভাবে আমরা স্থানীয় পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত দিয়ে ওদেরকে আবার করে দেবো। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। লুক লাইক আসছে তবু প্রাণ নিত্য ধারা, হাসি সূর্য চন্দ্র তারা। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, বিশ্বের প্রাণ ও বস্তু সমূহের উদ্ভব ও বিনাশ তারই বিধান সাপেক্ষ। তবু এই মর্মান্তিক লয় ও ক্ষয়, শত শত নিরীহের নির্মম নিধন কখনো ঈশ্বর ইচ্ছায় সংগঠিত হতে পারে না। প্রাকৃতিক বিপর্যয়ে আজ নেপাল ধ্বংসস্তূপে আকীর্ণ। এই ভয়াবহ দুঃসময়ে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহত শোকার্ত ও দুর্গতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। নবরবি কিরণে এই ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবন আবার জেগে উঠবে পরিপূর্ণ মানবিক মহিমায়। বিনীত নিবেদন, সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। Hey,
ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। মেডিকেল গলি, হাবড়া। বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে বুধবার সকালে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে 42 জন বাংলাদেশিকে আটক করল বিএসএফ। এদিনই ওই বাংলাদেশিদের বসিরহাট থানার হাতে তুলে দেওয়া হয়। ওই 42 জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত বলে জানা গেছে। পূর্বে নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বসিরহাট। বাদুড়িয়ার আটুরিয়া মসজিদ বাড়ি এলাকায় 107 ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ভোলা মণ্ডল নামে বছর 30-এর 107 গাড়ির ড্রাইভার। আজ সকালে বসিরহাট বাদুড়িয়া রোডের আটুরিয়া মসজিদ বাড়ি এলাকায় 107 ও লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান 107 গাড়ির চালক ভোলা মণ্ডল। ওই রাস্তায় কোনো বাম্পার না থাকায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। তাই ওই রাস্তায় বাম্পারের দাবিতে আজ সকালে পথ অবরোধ করেন তারা। এখানে এক বছরের মধ্যে 5টা মারা গেল। একটা বাম্পারের দাবি করেছিলাম আমরা, এখানে পুলিশ প্রশাসনের কোনো বাম্পারটা দিতে দেয়নি। সেই দাবিটা আজকে আমরা ধরে রেখেছি। যেখানে বাম্পার হবে তারপর এখান থেকে গাড়িটা আমরা নিজে দিত। আধ ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেন। পূর্বে নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বসিরহাট। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ কাটতে চলেছে, কিন্তু নেপালের ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি গাইঘাটার মল্লিকপুরের বাসিন্দা আনন্দ চক্রবর্তী।
নেপাল থেকে নিরাপদে বাড়ি ফিরলেও আতঙ্ক পিছু ছাড়ছে না আনন্দবাবুর। গাইঘাটা ব্লকের মল্লিকপুর গ্রামে গ্যাস গোডাউনের পাশে বিধবা মা, স্ত্রী এবং এক মেয়েকে নিয়ে থাকেন বছর ৪৫-এর আনন্দ চক্রবর্তী। তার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ভূমিকম্প সম্বন্ধে জানতে এবং প্রতিরোধের উপায় বার করতে। তিনি আতম অবজারভারি সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের সদস্য হন। এদেশ তো বটেই, পাশাপাশি বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তানেও গেছেন হাতে কলমে শিখতে। বাইরে আমি আর্ট অবজারভারি অফ সিঙ্গাপুর, একটা ইউনিভার্সিটির সংস্থা আছে, এরা ভূকম্পের ওপরে কাজ করে, এদের সাথে আমি যুক্ত হয়েছি। কোথায় কোথায় গিয়েছিলেন এর আগে কাজ করতে? এর আগে ইন্ডিয়াতে কাজ হয়েছে, বাংলাদেশে কাজ হয়েছে, সেখানে গেছি, ভুটান, ইন্দোনেশিয়া, সমস্ত জায়গায় কাজ। আপনি নেপালে গিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই লাস্ট টাইম নেপালে। কত তারিখ গেছিলেন? আমি এখান থেকে বেরিয়েছিলাম 13 তারিখ। আর ওখানে গিয়ে পৌঁছেছেন? 13 তারিখে। এখান থেকে আমি দিল্লি ঘুরে গেছিলাম, ডাইরেক্ট ফ্লাইট ছিল না। সম্প্রতি গত মাসের 13 তারিখে আনন্দবাবু তার সংস্থার উদ্যোগে নেপালের কাঠমান্ডুর পিলগ্রিম, র্যাডিসন, শঙ্কর, পেঙ্গুইন এসব হোটেলে ছিলেন। প্রথমে আমরা গিয়ে উঠেছিলাম দি পেঙ্গুইন, তারপরে চেঞ্জ হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন আমাদের কাজের সাথে চেঞ্জ করতে হয়েছে, কখনো পেঙ্গুইন, কখনো শঙ্কর হোটেল। লাস্ট ছিলাম যেদিন দ্বিতীয় ভূমিকম্প হলো, সেটা আমরা প্রত্যক্ষ করেছিলাম হোটেল র্যাডিসনে ছিলাম। ফেরার কথা ছিল 25শে এপ্রিলের বিকালের বিমানে, কিন্তু সেদিন দুপুরেই আনন্দবাবু চাক্ষুষ দেখেন ভয়ালো ভূমিকম্প। 25শে এপ্রিলের বিধ্বস্ত ভূমিকম্প নিজের চোখে দেখে তার আতঙ্ক এখনো ভুলতে পারছেন না আনন্দ চক্রবর্তী। কথাটা ভয়ঙ্কর। ভূমিকম্পের সম্পর্কে জানা আছে, শোনা আছে, পড়া আছে, কিন্তু কখনো চাক্ষুষ করিনি যে ভূমিকম্পের শক্তি কি হতে পারে বা ভূমিকম্পটা বাস্তবে কেমন লাগে প্রকৃতিতে। এর অভিজ্ঞতা বলা খুব মুশকিল। এগুলো ফিলিংসে কিছু ব্যাপার থাকে যেটা ব্যাখ্যা করা মুশকিল। এই মর্মান্তিক ভূমিকম্পে নিজের অভিজ্ঞতা আমাদের জানালেন আনন্দবাবু। এটা ছিল 25 তারিখ। 25 তারিখ আমি আমার হোটেলে ছিলাম। ওই দিন ছিলাম হোটেল পেঙ্গুইন হোটেলে ছিলাম। ওখানে আমার গাড়ি আসার কথা ছিল 1টায়, আমার ফ্লাইট ছিল 4:25। তা আমি লাঞ্চ করার জন্য বসেছি যে 1টায় আসবে, হয়তো তখন 12:30 এরকম টাইম হবে। আমি লাঞ্চ করতে বসেছি, লাঞ্চ দিয়ে গেছি ওরা, আমি জাস্ট কাঁটা চামচ আর আমার স্পুনটা নিয়েছি হাতে। এই সময় আমার পায়ের তলায় যে কাঠের মেঝেটা আছে ঘাট ঘাট করে একদম নড়ছে। আমি প্রথমে ভাবলাম জেনারেটর চালিয়ে যে নড়ছে, কিন্তু এত সে কম্প হচ্ছে বুঝে নিয়ে আমার তাৎক্ষণিক করণীয় যেটা মনে হয়েছে, আমি টেবিল, আমার সামনে খাবার যে টেবিল ছিল সেটাকে ধাক্কা মেরে বাইরে বার করে দিয়ে কোনো মতে লাফ মেরেই টালির শেড যে ওপরে ছিল এটার থেকে বাইরে আসার চেষ্টা করি। প্রথম দফায় যখন বাইরে এলাম তখন এটা ভেঙে পড়েছে। পুরো যে টালির চালটা লম্বা, এটা পুরো ঘরের দেয়াল থেকে তার ইয়েগুলো বেরিয়ে এসে নিচে পড়ে। আমি পিঠে একটা এরকম আঘাত পেলাম, হালকা আঘাত। এবারে তখন দেখলাম যে চালটা পুরো নিচে। আমি দেরি না করে ওখানে যে একটা মাছ রাখা একটা গোল জায়গা আছে জলের, ওর মধ্যে রঙিন মাছ ছাড়া থাকে, ওর কিনারাটা ধরে দেহটাকে টেনে বাইরে নিয়ে উঠে দাঁড়িয়ে দেখলাম চালটা পড়েছে আমার ঠিক ওপরে যেটা ছিল আড়া, সেই আড়ার একটা মেঝেতে পড়েছে এক মাথা, আর একটা মাথা পড়েছে ওই জলের যে গোল জায়গাটা করা আছে ওই সিমেন্টের উপর, তলায় যে গ্যাসটা আমি ওর মধ্যে। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে আনন্দবাবু নিরাপদে বাড়ি ফেরায় খুশি তার বৃদ্ধা মা এবং স্ত্রী। আমার মনে জোর ছিল, আমি জানতাম যত বড় দুর্যোগ হোক ও ঠিক ভালো আছে, যাচ্ছে না। তারপরে অনেক পরে পরমেশদা আমাদেরকে খবর দিল যে না ঠিক আছে, কোনো চিন্তা নেই। তখন একটু স্বস্তি পেলাম। তখন ফিরে এসেছে কতটা খুশি? তখন তো খুবই ভালো লাগলো। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।